Good evening, students. Today we shall discuss about 14th chapter of our EVS class, that is When the Earth Shook. This chapter is all about natural calamities. So, do you know what is natural calamities, anyone? Actually, natural calamities, also known as natural disasters, which are events that occur in nature that can cause harm to people and property. মানে কি না, ন্যাচারাল ক্যালামিটি হলো ন্যাচারাল ডিজাস্টার, যেটা প্রাকৃতিক দুর্যোগ আমরা বাংলায় বলে থাকি। দিস ইজ কজড বাই নেচার, এবং ডিউ টু দিস ন্যাচারাল ক্যালামিটিস মেনি পিপল অ্যান্ড প্রপার্টিস গেট অ্যাফেক্টেড। আর্থকোয়েক, আর্থকোয়েকের সময় কি হয়? যে জায়গায় আর্থকোয়েক হয় ওই জায়গায় মাটিটা কাঁপতে থাকে, এবং সেই কম্পনের ফলে কি হয় না, বাড়ি ঘর সমস্ত ভেঙে টেঙে যায়, এবং ইটস আ লস টু প্রপার্টিস অ্যান্ড হিউম্যান বিং অ্যান্ড আদার অ্যানিমালস এটসেট্রা। তারপরে ধরো ফ্লাড, ফ্লাডে কি হয়? ফ্লাডে প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা হয়ে যায়, নদীর জল প্লাবিত হয়ে আমাদের যেখানে আমরা থাকি, বসবাস করি, গ্রামে গঞ্জে ঢুকে যায় বা শহরে ঢুকে যায়, এবং পিপল গেট অ্যাফেক্টেড। তারপরে ধরো ভূমিধস, ভূমিধস হচ্ছে কি? ল্যান্ডস্লাইড, এনি টাইপ অফ টর্নেডো, সুনামি, দিজ আর অল ন্যাচারাল ক্যালামিটিস। ক্লাউড ব্রাস্ট, হ্যাঁ, ক্লাউড ব্রাস্টও কিন্তু ইজ এ টাইপ অফ ন্যাচারাল calamities. Cloud burst happened in 2017 at Kedarnath. You all know it is situated in Uttarakhand. So today's in this chapter we shall study about earthquake. We shall know the reason of earthquake, what is earthquake, the effects of earthquake a bit later. And start reading the chapter, what the chapter says. Help, help, save me. Oh, there was screaming and shouting everywhere. তাহলে কি বলছে না, সবাই হেল্প চাইছে এবং প্রত্যেকে আহ, মানে ব্যথা পেয়েছে, আ উ করছে, এবং স্ক্রিমিং স্ক্রিমিং অ্যান্ড শাউটিং মানে চারিদিকে চিৎকার। দ্য গ্রাউন্ড ওয়াজ শেকিং অ্যান্ড পিপল ওয়ার রানিং অল অ্যারাউন্ড। মাটিটা কাঁপছে এবং মানুষজন চারিদিকে ছুটে যাচ্ছে। স্ক্রিমিং লাউডলি আই গট আপ, এবং আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়লাম। অন হিয়ারিং মি মাই মাদার অলসো ওক আপ। আমি যে চিৎকার করলাম আমার মাও সাথে সাথে উঠে গেল। শি কেম রানিং অ্যান্ড হেল্ড মি টাইট। উনি খুব দ্রুত দৌড়ে আসলেন এবং আমাকে চেপে ধরলেন। ইট ওয়াজ the same bad dream. It was been more than 6 years now since the earthquake. But in my sleep, I still feel the earth shaking and trembling. বলছে যে 6 বছর আগেকার ঘটনা একটা, মানে সেই ঘটনার কথা ভেবে এখনো তার দুঃস্বপ্ন আসে, এবং সেই দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায়। আই অ্যাম জাসমা, আই লিভ ইন কাচ এরিয়া অফ গুজরাট। যদি তোমরা গুজরাটের ম্যাপটা দেখো, তো সেখানে দেখবে গুজরাটের একেবারে পশ্চিম প্রান্তে যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে লেখা আছে রান অফ কাচ। ওই কাচ এরিয়াতেই হচ্ছে জাসমিনের বাড়ি। আই ওয়াজ 11 years old when there was an earthquake. তখন জাসমার বয়স মাত্র 11 বছর ছিল যখন জাসমা এই আর্থকোয়েকটাকে দেখেছিল। ওকে, ইট ওয়াজ 26 জানুয়ারি 2001, মানে আজকে থেকে 24 বছর আগে, 26 জানুয়ারি। অ্যান্ড ইউ অল নো দ্যাট 26th অন 26th of January উই সেলিব্রেট হোয়াট, রিপাবলিক ডে, রাইট? তো Yes, রিপাবলিক ডে sir. কি হয়? Yes, sir. Although, Yes, sir. yes, although it is a Yes, holiday, sir. but it is celebrated all over India, Yes, in sir. schools, colleges, educational institutes, and all over India it is celebrated. Okay. আহ, এবং কিছু কিছু মানুষ বাড়িতেও কিন্তু রিপাবলিক ডের যে প্যারাড হয় আমাদের দিল্লিতে, ওটাও দেখেন। Yes, Everyone from sir. the village, children and old people,
had gathered in the ground of school to watch the parade on TV. তো বলছে যে ওদিনকে সবাই স্কুলে গেছিল, স্কুলে গিয়ে তারা টিভিতে তারা প্যারেড দেখবে। সাডেনলি দ্য গ্রাউন্ড ওয়াজ শেকিং, পিপল ওয়ার স্কেয়ার্ড অ্যান্ড স্টার্টেড রানিং হেয়ার অ্যান্ড দেয়ার। তখন এমনভাবে তোমার মানে মাটিটা কাঁপছিল যে মানুষজন বুঝতে পেরেছে ইট ইজ অ্যান আর্থকুয়েক অ্যান্ড দে আর রানিং এভরিহোয়ার। ওকে, সো তোমরা জন্মেছো কিনা জানি না, যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখন শিলিগুড়িতেও কিন্তু তার এফেক্ট ভয়াবহ আকারে ধরা দিয়েছিল। ওকে, তো Yes, sir. হ্যাঁ, নেপালে প্রবল ক্ষতি হয়েছিল, যদিও বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলে অতটা কিছু ক্ষতি হয়নি। নো ওয়ান নিউ হোয়াট ওয়াজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট টু ডু। কেউ তখন বুঝতে পারছিল না যে কি হচ্ছে এবং কি করা উচিত। দেয়ার ওয়াজ টোটাল প্যানিক। প্যানিক মানে কেউ বলবে সন্ত্রস্ত থাকা, ভয়ে থাকা, হ্যাঁ, এবং চারিদিক থেকে একটা সন্ত্রস্ত অবস্থা বা একটা ভয়াবহ অবস্থা। ইন এ ফিউ মিনিটস আওয়ার ভিলেজ ওয়াজ ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড। সো all the things, all our things, clothes, pots, grains, food, were trapped under the stones. Stones, kind of stones, mud, wood from the fallen houses. আমাদের বাড়িগুলো তো অনেক কিছু দিয়ে তৈরি হয়, তো সেই সব যে বাড়িঘর সব ভেঙে গেছে, যার ফলে সবাই কিন্তু ওর মধ্যে ট্র্যাপড হয়ে গেছে। ট্র্যাপড হয়ে যাওয়া মানে আটকা পড়ে যাওয়া, হ্যাঁ। At that time everyone thought of two things: to save the people who were trapped, to treat the injured. যখন আমরা একটা জায়গায় আটকা পড়ে যাই তখন আমাদের কি উপায় করতে হয়? তখন আমাদের বুঝতে হবে যে আমরা ওখান থেকে কি করে বেরোবো, এবং বেরিয়ে আমরা নিজেদেরকে কি করে মানে সুরক্ষিত রাখবো, এবং যারা ধরো ওখানে ইনজিওর্ড হয়েছে তাদেরকে চিকিৎসারও ব্যবস্থা করতে হবে। দ্য ভিলেজ হসপিটাল ওয়াজ অলসো ড্যামেজ। স্বাভাবিকভাবে তো গ্রামে যে হাসপাতাল আছে ওটাও নিশ্চয়ই ভেঙে গেছিল। মেনি পিপল আর সিরিয়াসলি ইনজিওর্ড, মাই লেগ অলসো গট ফ্র্যাকচার্ড। তাহলে জাসমার লেগও কিন্তু ফ্র্যাকচার্ড হয়ে গেছিল। The doctor treated people with the help of the villagers. তখন কি করলো যে ডাক্তাররা আহ, ডাক্তাররা তো একা কিছু করতে পারবেন না, তাই সমস্ত ভিলেজারদের সাহায্য নিয়ে যারা ইনজিওর্ড, অর্থাৎ যারা আহত, ইনজিওর্ড মিন্স আহত, তাদেরকে তারা ট্রিটমেন্ট করা শুরু করলো। 6 people of our village died. তাহলে দেখো, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে মানুষজন যে শুধু ট্র্যাপড হবে, ইনজোর্ড হবে না, এখানে আর্থকোয়েকের ফলে যে ড্যামেজ হয় তাতে কিন্তু প্রচুর মানুষও মারা যায়। নেপালে যখন ভূমিকম্প হয়েছিল তখন প্রায় হাজারের উপর মানুষ মারা গেছিল, এবং একটা মানুষেরও মৃত্যু কিন্তু তার পরিবারের জন্য ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ নানা, ওয়াজ অলসো বারিড আন্ডার, দেখে নি কি বলছে। এই রে, মাই গ্র্যান্ডফাদার অলসো বারিড আন্ডার দ্য হাউজেস। ওকে, তার গ্র্যান্ডফাদারও কিন্তু এইসব ঘর বাড়ির যে ডেমোলিশড যে বাড়ি ঘরে তার মধ্যে কিন্তু সেও ট্র্যাপড হয়ে গেছিল। মাই মাদার ওয়েভড অল দ্য টাইম। আমার মা মানে সারাক্ষণ কেঁদেই গেছেন। সিইং মাই মাদার আই অলসো ক্রাইড। দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্যাড অ্যান্ড ডিস্টার্বড। মানে মানে মানুষজন, গ্রামের মানুষজন প্রত্যেকে খুব দুঃখিত এবং তারা প্রচন্ড ডিস্টার্বড, মানে মেন্টালি ওরা প্রচন্ড ডিস্টার্বড ফিল করেছিল। দ্য হাউস অফ মোটা বাপু, মোটা বাপু হু ইজ দ্য সারপঞ্চ অফ আওয়ার ভিলেজ ওয়াজ নট মাচ ড্যামেজড। বলছে যে তার যে বাড়ি, সারপঞ্চের যে বাড়ি মোটা বাপু, তার বাড়িটা অতটা ড্যামেজ হয়নি। হি গেভ রাইস অ্যান্ড হুইট টু এভরি ওয়ান ফ্রম হিজ গোডাউন।
তিনি তার গোডাউন থেকে প্রত্যেকে চাল এবং গম দিয়েছিল। ফর মেনি ডেজ দ্য ভিলেজ উইমেন কুক ফুড টুগেদার অ্যাট মোটা বাপুস হাউস অ্যান্ড ফেড এভরিওয়ান। এবং অনেক দিন ধরে গ্রামের যারা মহিলারা তারা কি করেছিলেন, ওই মোটা বাপুর বাড়িতেই রান্না বান্না করেছিলেন এবং প্রত্যেকে কে খাইয়েছিলেন, মানে প্রত্যেককে ওটা খাইয়েছিলেন। আচ্ছা, তাহলে আমাকে বলো তো যে গ্রামের সব বাড়ি ভেঙে গেল, গুড়িয়ে গেল, কিন্তু মোটা বাপুর বাড়ি কেন অতটা এফেক্টেড হলো না, এটা কে বলতে পারে? স্যার, হ্যাঁ, বলো হিরণ। স্যার মোটা বাবুর বাড়ি ইট আর ইসে দিয়ে বানানো হয়েছে হবে। হ্যাঁ, মোটা বাবুর নিশ্চয়ই পাক্কা হাউস, ওকে। বাকি বাড়িগুলো নিশ্চয়ই কাচ্চা হাউস, যার জন্য তোমার কাচ্চা হাউসগুলো তো বেশি ফ্রাজাইল হয়, ওগুলো ভেঙে গেছিল। আর মোটা বাপুর বাড়ি ছিল তখন, বলো, নিশ্চয়ই পাকা পাক্কা হাউস, পাকা ওই জন্য হাউস। ড্যামেজটা কম হয়েছিল। বুঝেছো? Yes, sir. ইমাজিন বিং উইদাউট এ হাউস ইন দ্য কোল্ড উইন্টার। পাকা হাউস। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই সময়টা কিন্তু ঠান্ডা থাকে। তো ঠান্ডা যায়। হ্যাঁ, তো 26th of January ইট ওয়াজ উইন্টার সিজন। সো ওই ওই ঠান্ডার মধ্যে প্রত্যেককে ছাদহীন অবস্থা, মানে মাথার উপর ওদের ছাদ নেই, গৃহহীন অবস্থায় কাটাতে হচ্ছিল। ফিয়ার অ্যান্ড কোল্ড কেপ্ট আস অ্যাওয়েক ইন দ্য নাইটস। বলছে ঠান্ডা এবং ভয় আমাদেরকে রাতের পর রাত জাগতে বাধ্য করত। অল দ্য টাইম উই ওয়ার ওরিড দ্যাট দেয়ার মে বি অ্যানাদার আর্থকুয়েক। এবং সবসময় আমরা সবসময় চিন্তিত থাকতাম যে আমাদের মানে হয়তো আরেকটা আর্থকোয়েক আমাদের গ্রামে আছড়ে পড়বে। বাট হয় কি, আর্থকোয়েকের আমি একটা মানে ব্যাপার বলছি। আর্থকোয়েক যখন হয়, একটা মেন আর্থকোয়েক হয় এবং তারপরে অনেকগুলো ছোট ছোট আর্থকোয়েক হয়। এই ছোট ছোট আর্থকোয়েককে বলা হয় আফটার শক। এই ছোট ছোট আর্থকোয়েককে বলা হয় আফটার শক। আফটার শক। হ্যাঁ, এই আফটার শক কিন্তু অনেকগুলো হতে পারে, আফটার হ্যাঁ, শক। ওটা 10 12টা 15টা এরকমও হতে পারে আফটার শক। হ্যাঁ, তো এবারে দেখো কি বলছে। তো যখন কোনো জায়গায় কোনো আহ ধরো সিরিয়াস কন্ডিশন বা হয়তো এমার্জেন্সি সিচুয়েশন হয়, তখন কি হয়, প্রথম হেল্পটা আশেপাশের মানুষজন করেন। যেমন এখানে মোটা বাপু করেছেন। পরে ইয়েস কিন্তু স্যার। যখন সরকার ব্যাপারটা আন্দাজ করতে পারে ওটা কতটা ক্ষতি হয়েছে, তখন কিন্তু হেল্প কাম ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ওকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে সংক্ষেপে এনজিও বলা হয়। হ্যাঁ, এবারে ওরা তো ধরো স্যার কি বলা হয়? এনজিও, এনজিও মিন্স নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ওকে। ওরা কি করে, ওকে স্যার। ওরা বিভিন্ন জায়গায় মানুষকে নানা রকম ভাবে হেল্প করে থাকেন। হ্যাঁ, এবারে দেখো, এবারে আহ, উদ্ধার কার্যের জন্য কিন্তু স্পেশালাইজড মানে কিছু মানুষজন থাকেন। হ্যাঁ, এনডিআরএফ, এনডিআরএফ হচ্ছে এরকম একটা ন্যাশনাল ডিজাস্টার রিলিফ, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ এনডি পার্সোনেল। হ্যাঁ, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ পার্সোনেল, এরা কিন্তু আসে এবং এরাও কিন্তু সাথে সাথে হেল্প করে। তার সাথে আরও কি থাকে, তার সাথে থাকে সেনাবাহিনী থাকে, তারপরে আমাদের আধা সেনা থাকে, আধা সেনা মিন্স সিআরপিএফ থাকে। তারাও কিন্তু সেখানে এসে আমাদের এমার্জেন্সি সিচুয়েশনটাকে মানে একটু হলেও কন্ট্রোল করার ব্যবস্থা করেন। হ্যাঁ, তারপরে ওকে দেখো, স্যার। ফর সাম ডেজ আফটার দ্যাট পিপল ফ্রম দ্য সিটিজ কেপ্ট কামিং টু সি হোয়াট হ্যাড হ্যাপেন্ড। যখনই খবর পেয়েছে তারপরে মানে মানুষজন শহর থেকে আসা শুরু করলো। হ্যাঁ, আচ্ছা, এনডিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স। আর এসডিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স। হ্যাঁ, দে কেম উইথ ফুড, ওকে স্যার। অ্যান্ড ক্লোথস। তারা কি না, তারা সাথে করে খাবার নিয়ে এসেছিল, মেডিসিনস অর্থাৎ ওষুধপত্র এবং ক্লোথ সব কিছু নিয়ে এসেছিল। এভরি ওয়ান ইউজ টু রাশ টেক দিস থিংস
The clothes that we got were very different. We had never owned such clothes before. বলছে যে দেখো, শহরের মানুষ একরকম জামা কাপড় ও পোশাক পরেন, তো গ্রামে মানুষ একরকম জামা কাপড় আর পোশাক পরেন। গ্রামের মানুষরা সাধারণত ট্র্যাডিশনাল পোশাক পরেন, কিন্তু শহরে তো ওরকম ট্র্যাডিশনাল পোশাক হয় না, ওরা হয়তো ইন্ডো ওয়েস্টার্ন বা এরকম ধরনের মানে আহ, পোশাক পরেন। ওই জন্যই বলছি যে তারা যে পোশাকগুলো পেয়েছিল ওটা তারা নিজেরা যে আগে পোশাক পরতো তার থেকে অনেক ডিফারেন্ট। হুম। আচ্ছা, কি বলছে, পিপল ফ্রম ডিফারেন্ট গ্রুপস ফ্রম দ্য সিটি হেল্পড আস টু পুট আপ দ্য টেন্টস। তাহলে ইমিডিয়েটলি থাকার জন্য আমাদের টেম্পোরারি হাউস করতে হবে। আমি কিন্তু ক্লাস 4-এ পড়িয়েছিলাম যে টেম্পোরারি হাউস, পার্মানেন্ট হাউস, রাইট? টেম্পোরারি Yes, হাউসের sir. মধ্যে কি কি পড়ছে? টেন্ট পড়ছে, ক্যারাভান পড়ছে, Yes, এগুলো হচ্ছে সব yes, টেম্পোরারি। হ্যাঁ, sir. Yes, sir. হ্যাঁ। তো টেম্পোরারি হাউস হচ্ছে টেন্ট। তো প্রথমে ওরা টেন্ট বানানোটাও সহজ, এবং টেন্টের মধ্যে অনেকটা জায়গা থাকে, ওখানে টেম্পোরারিলি থাকাও যায়। স্টেইং ইন দিস প্লাস্টিক টেন্টস ইন দ্য কোল্ড উইন্টার মান্থস ওয়াজ ভেরি ডিফিকাল্ট। অবশ্যই বাড়িতে যে আমাদের আহ, পাকা বাড়ি হোক বা আমাদের কাঁচা বাড়ি হোক, তো দেওয়ালগুলো অনেক মোটা মোটা হয়। ইট প্রোটেক্টস ফ্রম আস হিট, কোল্ড, হ্যাঁ, অ্যান্ড অলসো ফ্রম দ্য রেন। আমাদের বিভিন্ন রকম ওয়েদার কন্ডিশন, ইট সেভস আস ফ্রম মেনি ওয়েদার কন্ডিশনস, রাইট? বাট ইট ইন টেন্ট ইট ইজ নট পসিবল টু সেভ আস ফ্রম দ্য ওয়েদার কন্ডিশনস। অ্যাটলিস্ট আমাদের মাথার উপর একটা থাকার জায়গা হলো এইটুকুই। ওকে। সাম অফ Okay. দিস পিপল আর সায়েন্টিস্ট, তাদের মধ্যে কেউ কেউ সায়েন্টিস্ট ছিল। দে ট্রাইড টু ফাইন্ড আউট হুইচ এরিয়াজ হ্যাভ মোর চান্সেস অফ হ্যাভিং অ্যান আর্থকুয়েক। তাহলে একবার যখন আর্থকুয়েক হয়ে যায় তখন কিন্তু অনেকটা রিসার্চ হয় যে আরো কোনো ওখানে আর্থকুয়েক হতে পারে কিনা। তার জন্য যে সায়েন্টিস্টরা আসেন তাদেরকে বলা হয় জিও সায়েন্টিস্ট। মনে রাখবে, জিও সায়েন্টিস্ট। Turkey. হ্যাঁ, জিও, জি Geo ও, scientist. জিইও, জিও হাইফেন সায়েন্টিস্ট। হ্যাঁ, এই জিও সায়েন্টিস্টরাই কিন্তু আর্থকোয়েকের মানে যে সম্ভাবনা আছে কিনা ওরা কিন্তু দেখেন। এবারে এই জিও সায়েন্টিস্টদের মধ্যে যারা স্পেসিফিক্যালি আর্থকোয়েক নিয়েই যারা মানে পড়াশুনো করেন তাদেরকে বলা হয় সিসমোলজিস্ট। তাদেরকে বলা হয় সিসমোলজিস্ট। আমি এটা লিখে দেবো গ্রুপে। সিসমোলজিস্টের কাজ হচ্ছে টু স্টাডি দ্য আর্থকোয়েক, ইটস বিহেভিয়ার প্যাটার্ন, হ্যাঁ, এইসব তারা স্টাডি করে। আর আর্থকোয়েক সম্বন্ধে পড়াশোনাকে বলা হয় সিসমোলজি। তুমি যদি জিওলজি নিয়ে পড়াশোনা করো তাহলে তার একটা সাব ব্রাঞ্চ হচ্ছে সিসমোলজি। তার অনেকগুলো সাব ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা হচ্ছে সিসমোলজি। আরেকটা কি কি না, স্ট্রাকচারাল জিওলজি আছে, প্যালিওন্টোলজি আছে, তারপরে তোমার হাইড্রোলজি আছে, অনেকগুলো সাব ব্রাঞ্চ আছে, কিন্তু ওর মধ্যে একটা হলো সিসমোলজি। এই সিসমোলজি যারা পড়ে তারা আর্থকোয়েক সম্বন্ধে শুধুমাত্র আহ, ইয়ে করে, স্টাডি করে। ওকে। আচ্ছা, আর একটু উপরে উঠিয়ে নি। Okay, sir. ওকে, তারপরে কি বলছি দেখো, people from our village talked to them many times. They had suggestions about the buildings, building our houses again. বলছি যে যাতে করে আর আর্থকোয়েকে মানুষের ঘর বাড়ি ভেঙে না যায়, তার জন্য স্পেসিফিক কিছু প্যাটার্নে মানে বিল্ডিং বানাতে হয়। তোমরা হয়তো আহ, শুনে অবাক হবে, আমাদের এই শিলিগুড়িটা সিসমিক জোনের মধ্যে পড়ে। এবার সিসমিক জোন কাকে বলে? যেখানে আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা, যে স্থানে আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা আছে তাকে সিসমিক জোন বলা হয়। এই জোনকে আবার 4 ভাগে মানে ভাগ করা হয়: জোন 1, জোন 2, জোন 3, জোন 4। যারা জোন 1-এর মধ্যে থাকে তারা হচ্ছে সব থেকে বেশি আর্থকোয়েক প্রবণ এলাকাতে থাকে। ওকে।
আসলে আর্থকোয়েকটি কিন্তু যে কোনো জায়গাতেই হতে পারে, বাট জোন ওয়ানে আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং আমাদের শিলিগুড়িটা জোন টু এর মধ্যে পড়ে, তাই এখানকার বাড়িঘর যারা বানায় তাদেরকে কিন্তু একটু ভেবেচিন্তেই বাড়িঘর বানাতে হবে, কারণ যাতে করে তাদের বাড়িঘর আর্থকোয়েকে ভেঙে না যায়। ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট শোড আস সাম স্পেশাল ডিজাইনস ফর হাউসেস। They said that with this design, houses would not get damaged much in the earthquake. তাহলে এখন ব্যাপার হচ্ছে যে একটা বাড়ি যখন বানায়, বাড়ির ডিজাইনিংটা কে করেন? না, আর্কিটেক্ট। আর্কিটেক্টের কাজ কি? এই আর্কিটেক্টের কাজ হচ্ছে বাড়ি ডিজাইন করা। ওকে, এ দেখো এখানে আছে না আর্কিটেক্ট লেখা। এই আর্কিটেক্টের কাজ হচ্ছে বাড়ি ডিজাইন করা। এই যে আর্কিটেক্টের কাজ হচ্ছে বাড়ি ডিজাইন করা, আর ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বাড়িটাকে ঠিক মতো ম্যাটেরিয়াল দিয়ে, ব্যাপারগুলো কোন মানে কোন অনুপাতে কোন ম্যাটেরিয়াল লাগবে এইসব ভেবে চিন্তে বের করে বাড়িটাকে তৈরি করা। ওকে, তো ব্যাপারটা বোঝা গেছে সবার? ইয়েস স্যার। স্যার, কিরে বাবা? But our people were little afraid. They thought if these people build our houses, our village will not look like our old village. তাহলে মানুষের মধ্যে একটা চিন্তাও আছে যে যদি তারা এই বাড়িগুলোর প্ল্যান দেয় তাহলে তো আগের মতো আমরা আমাদের যে গ্রামের বাড়ি সেই রকম হবে না। তারা তো নিজেদের মতো থেকে অভ্যাস, তা তাদের কাঁচা বাড়ি, বাড়ির সাথে একটা গোয়াল ঘর, উঠোন এসব থাকতে হবে, কিন্তু এইসব বাড়িতে তো ওইসব রাখা যাবে না। সো দ্য ভিলেজার্স থট দে উড বিল্ড দেয়ার ওন হাউসেস উইথ দেয়ার হেল্প। তাহলে তারা নিজেরাই বাড়ি করবে কিন্তু তাদের হেল্প নিয়ে। দ্য গ্রুপস উড বিল্ড দ্য ভিলেজ স্কুল। এবার ওই গ্রুপকে দায়িত্ব দেওয়া হলো তারা ভিলেজের যে স্কুলটা ওটা বানিয়ে দেবে। উই অল ওয়ার্ক টুগেদার টু রিবিল্ড আওয়ার ভিলেজ। আমরা প্রত্যেকে আমাদের ভিলেজটাকে আবার বানানোর জন্য কাজ করেছিলাম। তাহলে একটা জায়গায় যেখানে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস এখন ব্যাপার কি, এমার্জেন্সি সিচুয়েশন যখন হয় তখন আমাদের তিনটে স্টেপে কাজ করতে হয়। প্রথম হচ্ছে ইমিডিয়েট রিলিফ। ভালো করে একটু শুনে নাও ব্যাপারগুলো। প্রথম হচ্ছে ইমিডিয়েট রিলিফ, অর্থাৎ যারা ইনজিওর্ড তাদেরকে হসপিটালাইজ করা, যারা ধরো ওখানে আহ, থাকছে বা বেঁচে আছে তাদের জন্য খাবার দাবার, ক্লোদিং অর্থাৎ জামা কাপড়ের ব্যবস্থা করা, এবং মাথার উপরে একটা টেম্পোরারি শেল্টার দেওয়া। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ কি করতে হয়? সেকেন্ড কাজ হচ্ছে ইমিডিয়েট রিলিফের পরে আমাদের করতে হবে যেটা, সেটা হলো প্ল্যানিং। প্ল্যানিং টু রিবিল্ড থিংস। আমাদের কি করে আমরা একটা জায়গাকে আবার তৈরি করতে পারি ওটা প্ল্যানিং করতে হবে, এবং তারপরে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমাদের রিহ্যাবিলিটেশন করতে হবে। রিহ্যাবিলিটেশন অর্থাৎ মানে রিহ্যাবিলিটেশনের মানে কে বলতে পারে? এনিওয়ান? কে কে বলবে? স্যার পুনর্বাসন। একবার বলুন। পুনর্বাসন মানে, পুনর্বাসন বলতে কি, ধরো একটা জায়গায়, ওই যে আমরা পড়েছিলাম না যে যাত্রাভাই এক জায়গা থেকে মানে ওই ড্যাম হবে, ড্যাম করার ফলে তাদেরকে আরেকটা জায়গা দেওয়া হয়েছিল, মনে পড়ছে যাত্রাভাইয়ের যে ইয়েস গল্পটা? স্যার। তো যাত্রাভাইকে ইয়েস স্যার। আরেকটা গ্রামে ওটা তো পুনর্বাসন দেওয়া হয়েছিল, অর্থাৎ এক জায়গা থেকে উৎখাত করে আরেক জায়গায় ওদেরকে বসানো হয়েছিল। তাহলে এখানেও কিন্তু রিহ্যাবিলিটেশন কাজটা করতে হয়, বাট অ্যাট দ্য সেম প্লেস। ওকে, তারপরে বলছে দেখো, সাম পিপল ডাগ অ্যান্ড ব্রট দ্য ক্লে ফ্রম দ্য পন্ড। উই মিক্সড দ্য ক্লে উইথ কাউ ডাং অ্যান্ড মেড লার্জ কেকস। উই পুট দিস on one another
টু মেক দ্য ওয়ালস। তাহলে ওরা কি করলো, ওরা আবার সেই মাটি দিয়েই বাড়িটা বানালো, কিন্তু এবারে ব্লক ব্লক করে ব্যাপারগুলো করছে। হ্যাঁ, একটু উঠিয়ে নি। হুম। উই উই whitewashed the walls and decorated them with beautiful designs and small pieces of mirrors. We put up the hatched roof. Now our house shines like a diamond in the dark night. তাহলে তারা দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এরা এ দেখো ব্লক ব্লক করে এক একটা দেওয়াল বানাচ্ছে, এবং ওখানে কি করলো, দেওয়ালের মধ্যে তারা পাঁচিলের মধ্যে আয়নার মতো মিরর ফিট করলো। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, আমাদের কিন্তু সব কিছুই একেবারে শেষ হয়ে যায় না। যখন আমাদের কোনো জিনিস একেবারে নষ্ট হয়ে যায়, তখন আমাদের কি করতে হয়, আবার পুনরুদ্যমে আমাদের আবার নতুন করে সেই জিনিসটা তৈরি করার প্রচেষ্টা নিতে হয়। ব্যাপার সবাই বুঝেছো? তাহলে এখানে দেখো, আহ আমি আর একটুখানি পড়িয়ে নিই, পড়িয়ে নেওয়ার পরে তারপরে আলোচনায় আসবো। হ্যাঁ, তো এখানে দেখো বলছে, হোয়াট উইল ইউ ডু? People from the groups also made children in Jesma school uh, practice what they should do in case there is an earthquake. This is what they said. বলছে যে যখন আর্থকোয়েক হবে তখন আমাদের কি করা উচিত, এইটাই কিন্তু ওই মানুষরা যারা এসেছিলেন শহর থেকে ওরা কিন্তু বলে গেছেন। তাহলে কি বলেছেন একটু দেখে নি। ইফ পসিবল, লিভ দ্য হাউস অ্যান্ড গো টু অ্যান ওপেন গ্রাউন্ড। তাহলে যখন আর্থকোয়েক হচ্ছে তখন আমরা যদি বুঝতে পারি, তো তখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় যেতে হবে। কারণ বাড়ি দুলতে দুলতে ভেঙেও যেতে পারে, এবং আমাদের গায়ের উপরে পড়লে আমরা ইনজোর্ড হব। তাই তাই জন্য সাথে সাথে বেরিয়ে একটা খোলা জায়গায় আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, Yes, sir. যদি বাইরে বেরোনো না যায় তাহলে কি করতে হবে, এমন জায়গায় ঢুকতে হবে যেখানে আমাদের আঘাতটা কম লাগে। দেখো এখানে ওটাই বলছে, সো ইফ ইউ ক্যান নট গো আউট অফ দি হাউস, লাই ডাউন under a strong thing like table and hold on tightly so that it does not slip away. Wait until the shaking stops. মানে যতক্ষণ না এই ইয়েটা হচ্ছে, মানে আর্থকোয়েকটা থেমে যাচ্ছে, এইভাবে আমরা টেবিলের নিচেও যেতে পারি বা আমাদের খাটের নিচেও আমরা আশ্রয় নিতে পারি। হ্যাভ ইউ বিন এভার টোল্ড ইন ইউর স্কুল এনিহোয়ার এলস? এই যে আজকে আমি বললাম আর্থকোয়েক সম্বন্ধে। ঠিক আছে, তো তাহলে এই যে আমরা আর্থকোয়েকটা আজকে আর্থকোয়েক সম্বন্ধে আমরা জানলাম, এই আর্থকোয়েকটা মেনলি একটা গ্রামে এটা হয়েছিল, মানে গুজরাটের কাছ রিজিয়নে। সেই গ্রামটার নাম হচ্ছে ভুজ, এবং এই আর্থকোয়েকটা ভুজ আর্থকোয়েক মানে নামে আজও বিখ্যাত। আমাদের ভারতবর্ষে যতগুলো আর্থকোয়েক হয়েছিল এর মধ্যে ভুজ আর্থকোয়েক হচ্ছে সব থেকে মানে ভয়াবহ। এবারে আর্থকোয়েক মেজারমেন্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আর্থকোয়েক হচ্ছে রিক্টার স্কেল দিয়ে মাপা হয়, আমি ওটা গ্রুপে দিয়ে দেবো, Richter রিক্টার scale স্কেল। মানে কি? হ্যাঁ, রিক্টার স্কেল দিয়ে আর্থকোয়েক মাপা হয়, আমি ওটা ছবি সবকিছু দিয়ে দেবো আর্থকোয়েক সম্বন্ধে গ্রুপে। হ্যাঁ, তো Okay, রিক্টার sir. স্কেলে হচ্ছে যত হাই ভ্যালু থাকে আর্থকোয়েকের তীব্রতা তত বেশি হয়। তো ভুজে যে আর্থকোয়েকটা হয়েছিল সেটা রিক্টার স্কেলে মাপ হচ্ছে 7.1। 7.1 ছিল, মানে এটা অত্যন্ত তীব্র একটা আর্থকোয়েক, যার জন্য এতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। রিসেন্টলি আমরা অনেক মানে অনেক দেশ থেকেই আর্থকোয়েকের খবর পাই। 3 বছর আগে হাইতি, একটা আফ্রিকান কান্ট্রি আছে, সে হাইতিতে বীভৎস আর্থকোয়েক হয়েছিল এবং গোটা দেশটাই প্রায় তছনছ হয়ে গেছিল। আফগানিস্তানে তো মাঝে মধ্যেই আর্থকোয়েক হয়। হুম, তো এই ধরনের আর্থকোয়েকের মানে আমরা কিন্তু মানে মাঝে মধ্যেই খবর পাই। এবারে আমি কয়েকটা প্রশ্ন করব আজকে। ধর আজকে আমরা যেটুকু পড়াশোনা করলাম
তার তার মধ্যে থেকে আমি কিছু কোশ্চেন করব। আচ্ছা, এনিওয়ান ক্যান টেল মি হোয়াট ইজ ন্যাচারাল ডিজাস্টার্স? স্যার, হুম। natural disasters are earthquake, হুম, বলো বলো। volcano eruptions, আর দেখো, ন্যাচারাল যখন আছে এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটিস অর ন্যাচারাল ডিজাস্টার্স আর ন্যাচারাল phenomena that occur in nature and cause harm to people and property। তাহলে এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন। সো ন্যাচারাল ডিজাস্টার is a natural phenomena by the nature that cause harm to people and property। মাথায় থাকবে, আমি কিন্তু এটা লিখিয়ে দিয়েছি এবং আমি গ্রুপে কিন্তু লেখানোর ছবিটাও আমি দিয়েছি, তাই প্রত্যেকে ওটা ভালো করে বাবা একটু দেখে নিও, একটু পড়ে নিও। ওকে, তো এক্সাম্পলস অফ ন্যাচারাল ডিজাস্টার্স কে বলবে? উদাহরণ। স্যার, বলো বলো, দীপান্বিতা। স্যার, স্যার earthquake, আর্থকোয়েক। tsunami, স্যার volcanic সুনামি। eruption, স্যার volcanic eruption, landslide, গুড। ল্যান্ডস্লাইড, গুড। তারপরে টর্নেডো, টর্পেডো, তাই তো? স্যার floods, সাইক্লোন, স্যার draft, ড্রাফট, ফ্লাড, ক্লাউড ব্রাস্ট। ঠিক আছে, দিজ আর অল এক্সাম্পলস অফ ন্যাচারাল ডিজাস্টার্স অর ন্যাচারাল ক্যালামিটিস। এবারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনডিআরএফ? স্যার natural disaster relief force, হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টার রিলিফ ফোর্স। ওকে। ওকে, ওকে স্যার। আর্থকুইক। আচ্ছা, এবার আমাকে বলো তো, বাই হুইচ মেশিনই বলি উই ক্যান মেজার আর্থকুয়েক? স্যার রেক্টার স্কেল, রিক্টার স্কেল। scale, রিক্টার স্কেল। ওকে, হায়ার Richter দ্য scale, ভ্যালু, হায়ার দ্য, স্যার Richter, ইয়েস, রিক্টার স্কেল, রিক্টার স্কেল। হ্যাঁ, তো যত তার ভ্যালু বেশি থাকবে তত তার তীব্রতাও বেশি থাকে। ওকে। আচ্ছা, আমি যে তিনটে স্টেপ বললাম, কি কি তিনটে স্টেপ, মানে যদি কোথাও ন্যাচারাল ডিজাস্টার হয়, হোয়াট আর দ্য থ্রি স্টেপস দ্যাট শুড বি টেকেন? স্যার কি? What are the three steps that should be taken after natural disaster at any place? ফার্স্ট হচ্ছে ইমিডিয়েট রিলিফ, সেকেন্ড হচ্ছে প্ল্যানিং ফর রিহ্যাবিলিটেশন, থার্ড ইজ রিহ্যাবিলিটেশন। ওকে, ব্যাপার বুঝেছো? ওকে স্যার, ওকে। yes sir, এনজিও, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনজিও? yes sir, হ্যাঁ, non governmental organization,